হাকিমপুর সীমান্তে মঙ্গলবার সকালটা ছিল অস্বাভাবিক। না কোনো উৎসব ছিল না, কোনো রাজনৈতিক সভাও নয়। তবু শত শত মানুষ ভিড় জমিয়েছিলেন চেকপোস্টে। কারো হাতে ছোট ব্যাগ, কারো কোলে বাচ্চা, কারো চোখে আতঙ্ক, কারো মুখে একটাই কথা, ফিরে যেতে চাই। এই ছবিটা শুধু একটা সীমান্ত এলাকার দৃশ্য নয়, এটা বাংলার বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার ছবি। কারণ যে সমস্ত অনুপ্রবেশকারী এতদিন লুকিয়ে মিশিয়ে নিশ্চিন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন, তাদের অনেকেই এখন নিজেরাই সীমান্তে গিয়ে দাঁড়িয়েছেন। কারণ একটাই, হোল্ডিং সেন্টার। এই একটা শব্দ এখন সীমান্ত জুড়ে আতঙ্কের অন্য নাম। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। মঙ্গলবার 26শে মে সকাল থেকে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী জড়ো হন হাকিমপুর চেকপোস্টে। তাদের অনেকেই স্বীকার করেছেন দালালের হাত ধরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। কেউ 5 বছর আগে, কেউ 3 বছর আগে, কেউ আবার মাত্র 3 মাস আগে। কিন্তু এখন তারা ফিরতে চাইছেন। কেন? কারণ বাংলার নতুন বিজেপি সরকারের স্পষ্ট বার্তা, অবৈধভাবে ভারতে থাকা যাবে না। আর সেই বার্তার পরেই রাজ্য সরকারের ডিটেক্ট ডিফল্ট হোল্ডিং সেন্টার একেবারে নির্দেশিকা যেন আগুনে ঘি ঢেলেছে। মানুষ বুঝে গিয়েছে, এবার ধরা পড়লে শুধু থানায় বসিয়ে ছেড়ে দেওয়া হবে না, আটকে রাখা হবে, পরিচয় যাচাই হবে, তারপর ফেরত পাঠানোর প্রক্রিয়া। আর এখানেই তো বদলে গেছে খেলা। একবার শোনাই বাংলাদেশি অনুপ্রবেশকারী রবি সাঁতরা কি বলছেন, সেই বক্তব্য। থাকতে কি কাজ করতো ওখানে? লিভার কি কত বছর আগে গিয়েছিলে? বেশি না, মানে 5-6 বছর 5-6 বছর আগে। কোনো কাগজপত্র আছে? নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? হ্যাঁ, তো এইখানে হঠাৎ করে আসলে কি 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 পরিকল্পনা কি? সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে। এখানে এখন রিটার্ন যাচ্ছে লোকজন, আচ্ছা, ওই জন্য এখানে এসছে। এখন কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাড়ি যাচ্ছে তোমার 13 খাদা। লিপি বিবি নামে অপর বাংলাদেশি অনুপ্রবেশকারী, তিনি কি বলছেন সেই বক্তব্য শোনাবো। বাংলাদেশে কোথায় বাড়ি? মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ করে। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? এই 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ, ওরকম 1-1.5 বছর হয়েছে। বাসন মাজা যাওয়া। কোন বর্ডার দিয়ে আসছিলেন? ওটা মনে নেই। হ্যাঁ, এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন স্যার আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা, কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? বাংলার সীমান্ত রাজনীতিতে বহুদিন ধরে একটা অভিযোগ ছিল, অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে শুধু বক্তৃতা নয়, বাস্তবে কড়া ব্যবস্থা হয় না। ফলে একটা নিরাপত্তাহীন নিশ্চয়তা তৈরি হয়েছিল। মানে সবাই জানতো এটা বেআইনি, কিন্তু এটাও বিশ্বাস করতেও কিছু হবে না। হাকিমপুরের ঘটনায় দেখিয়ে দিল সেই বিশ্বাসে একটা বড় ধাক্কা লেগেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমান্তে জড়ো হওয়া বহু মানুষ নিজেরাই স্বীকার করছেন তারা অবৈধভাবে এসেছিলেন। কেউ খেতে খাবারে কাজ করতেন, কেউ রাজনৈতিক দলের হয়ে কাজ করতেন, কেউ দিনমজুরি করতেন। এই স্বীকারোক্তিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বহুদিন ধরে বিরোধীরা অভিযোগ করে এসেছে বাংলার বিভিন্ন জেলায় অবৈধ অনুপ্রবেশকারীরা শুধু বসবাসই করছে না, ধীরে ধীরে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার অংশ হয়ে উঠছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিন সত্যিই একটা সমান্তরাল নেটওয়ার্ক তৈরি হয়েছিল? দালাল, জাল নথি, সস্তা শ্রম, রাজনৈতিক আশ্রয়, সব মিলিয়ে একটা বর্ডার ইকোনমি। হাকিমপুরের দৃশ্য যেন সেই আশঙ্কাকে আরও জোরালো করছে। একজন বৃদ্ধ বাংলাদেশি সীমান্তে দাঁড়িয়ে বলছেন, সরকার রাখতে চাইছে না, তাই ফিরে যাচ্ছি। এই একটা বাক্যই পরিস্থিতির গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। কারণ মানুষ তখনই স্বেচ্ছায় ফিরে যেতে চায় যখন তারা বুঝে যায় সামনে বড় বিপদ অপেক্ষা করছে। আর সেই বিপদের নাম এখন হোল্ডিং সেন্টার। বাংলাদেশি অনুপ্রবেশকারী বক্তব্য শুনুন তাদের। এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন, এখন ফিরে যাচ্ছেন কেন? আমি ফিরে যাচ্ছি, ওই এই সরকার আর কি দেশের মানুষ দেশে চলে যাও।
আমার বাড়ি এখানে বর্ডারে সাতক্ষীরা জেলা। এই দমদম ক্যান্টনমেন্টে ছিলাম, বছর দুই হবে। এরপরে প্রশাসন রাখবে না তা কী করবো বলেন। আর এদের সরকার যদি না রাখে, আমরা গরিব মানুষ পেটে দিয়ে আসছিলাম, এখন সরকার যদি না রাখে তাহলে আমরা তো থাকতে পারি না, এই জন্য চলে যাচ্ছি। জি জি জি, এই সীমান্তেই নদীর ওপারে। জি, কলরা থানা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন প্রশাসন এবার ভয়কে টুল হিসেবে ব্যবহার করছে। বার্তা দেয়া হচ্ছে অবৈধভাবে থাকলে আর নিরাপদ নও, আর সেই মনস্তাত্ত্বিক চাপই কাজ করছে। বাংলার সীমান্তে অনুপ্রবেশ নতুন বিষয় নয়, দশকের পর দশক ধরে এই অভিযোগ উঠেছে। কখনো ধর্মীয় কারণে, কখনো অর্থনৈতিক কারণে, কখনো রাজনৈতিক কারণে মানুষ সীমান্ত পার হয়েছে। কিন্তু সমস্যা হলো সীমান্ত পেরিয়ে আসা মানুষের একটা অংশ পরে স্থানীয় ব্যবস্থার সঙ্গে এমনভাবে মিশে যায় যে তাদের চিহ্নিত করা কঠিন হয়ে দাঁড়ায়। ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো রেশন কার্ড, জাল আধার, বাড়ি ভাড়া, স্থানীয় রাজনৈতিক যোগাযোগ সব মিলিয়ে একটা সাইলেন্ট সেটেলমেন্ট তৈরি হয়। আর সেখানেই প্রশাসনের সবথেকে বড় ব্যর্থতার অভিযোগ ছিল এতদিন। কিন্তু এখন নতুন সরকারের অবস্থান অনেক বেশি আক্রমণের দিকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে। আর এই বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব অনেক, কারণ এটা শুধুমাত্র প্রশাসনিক নির্দেশ নয়, এটা রাজনৈতিক বার্তা। এটা ভোটারদের উদ্দেশ্যে স্পষ্ট সংকেত, সীমান্তে আর নরম নীতি নয়। আর সেই বার্তার প্রভাবই এখন দেখা যাচ্ছে হাকিমপুরে। যারা এতদিন ছায়ার মতো বেঁচে ছিল তারা এখন প্রকাশ্য সীমান্তে এসে দাঁড়াচ্ছে। কেন? কারণ তারা বুঝে গিয়েছে ধরা পড়ার আগে পালানোই নিরাপদ। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিন প্রশাসনের ভয় ছিল না? এই প্রশ্নটাও তো বেশ অস্বস্তিকর। কারণ যদি সত্যি এত সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারী বছরের পর বছর রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে থাকে, তাহলে তো সেটা শুধু সীমান্ত ব্যর্থতা নয়, সেটা রাজ্যের প্রশাসনিক ব্যর্থতাও। আর এখানে রাজনীতির ভূমিকা সামনে আসে। বহুদিন ধরে বিরোধীদের অভিযোগ ছিল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, তাদের নথি তৈরি করে দেওয়া হয়েছে, স্থানীয় স্তরে রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের সবকিছু সরকারি প্রমাণ সবসময় সামনে এসেছে তা কিন্তু নয়, তবুও সীমান্ত এলাকায় এই ধারণা গভীরভাবে রয়েছে। হাকিমপুরের ঘটনা সেই বিতর্ককে আরও উস্কে দিল। কারণ যারা নিজেরাই বলছেন তারা রাজনৈতিকভাবে কাজ করতেন, তাদের বক্তব্য রাজনৈতিক মহলে তাই নতুন বিস্ফোরণ তৈরি করতেই পারে। তবে এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ মানবিক দিকও রয়েছে। এই মানুষগুলোর অনেকেই গরিব, তারা দিন আনা দিন খাওয়া তাদের অবস্থা। কেউ খেতে কাজ করছেন, কেউ বা নির্মাণ শ্রমিক, আবার কেউ গৃহকর্মী। তারা অপরাধী নাকি কোনো পরিস্থিতির শিকার, এই প্রশ্নটাও উঠছে। কারণ সীমান্তের বাস্তবতা তো জটিল। বাংলাদেশের অনেক দরিদ্র পরিবার তারা উন্নত জীবিকার আশায় কার্যত এপারে এসেছিলেন। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।